স্বাগত ডিবিসি নিউজের শুক্র ও শনিবারের বিশেষ আয়োজন প্রযত্নে বাংলাদেশে। আজ গাজা মার্চ ফর গাজা নিয়ে পুরো দেশ এর চোখ ছিল সোহরাওয়ার্দী উদ্যানে, এবং তা নিয়ে যদি বলি শুধুমাত্র হাজারো মানুষ নয়, লাখো মানুষের সমাগম হয়েছিল আজ সোহরাওয়ার্দী উদ্যান এবং তার আশপাশের এলাকায়। তবে এমন একটি প্রেক্ষাপটে আমরা দেখছি ইসরায়েল আজ রাফা দখল করেছে। এমন একটি প্রেক্ষাপটে আজকের আমরা আলোচনার বিষয় নির্ধারণ করেছি মার্চ ফর গাজা, গণহত্যা থামাবে কে, এবং সেই নিয়ে আলোচনা করতে আমাদের সাথে স্টুডিওতে উপস্থিত রয়েছেন আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষক অধ্যাপক এম শহীদুজ্জামান, এবং আমাদের সাথে রয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের কলা অনুষদের ডিন অধ্যাপক ডক্টর এম সিদ্দিকুর রহমান খান। স্বাগত জানাতে চাই আপনাদের দুজনকেই। এবং মার্চ ফর গাজা নিয়ে আসলে আমরা যখন কথা বলছি, আজ হয়তোবা আপনারা দুজনই প্রত্যক্ষ করেছেন, ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় হাজারো নয় লাখো মানুষ আমরা দেখেছি, এবং বিভিন্ন বয়সী, শুধুমাত্র ঢাকা থেকে মানুষ যোগদান করেছেন এমন নয়, ঢাকার আশেপাশের জেলাগুলো থেকেও আমরা দেখেছি মানুষ এসেছেন, এবং ঘন্টার পর ঘন্টা হেঁটে কিন্তু তারা আজ সহমর্মিতা জানিয়েছেন গাজাবাসীর প্রতি। তবে এমন একটি প্রেক্ষাপটে আসলে গাজা নিয়ে কথা বলতে আসলে একের পর এক অঞ্চল ইসরায়েলের দখলে যাচ্ছে, একের পর এক হাসপাতাল ধ্বংস হচ্ছে। গাজাবাসী এখন এমন একটি পরিস্থিতিতে আছেন যেটি নিয়ে আসলে আলোচনা টেবিল পর্যন্ত আর না, সবারই মনে তাদের জন্য যে প্রার্থনা, যে অনুভূতি, তা কিন্তু প্রকম্পিত হচ্ছে। এবং তা নিয়ে আসলে জানতে চাই, এরকম লং মার্চ শুধু নয়, যারা আসলে এই ধরনের জায়গাতে কাজ করতে পারেন কিংবা যুদ্ধ যারা আসলে বন্ধ করতে পারেন, তাদের কিন্তু আমরা তেমন কোনো হাক ডাক দেখছি না। আমি খুবই দুঃখিত, আমি খুব শব্দগুলো বেছে বেছে বলছি, আমি সেই জন্য খুবই দুঃখিত। সেক্ষেত্রে আসলে জানতে চাই এম শহীদুজ্জামান, আপনাকে দিয়ে আসলে শুরু করতে চাই। মার্চ ফর গাজা, বাঙালির যে চেতনা, বাঙালির যে সহমর্মিতা, পুরো বিশ্বে আমরা দেখেছি সেই ধরনের সহমর্মিতা বিশ্ববাসীর, কিন্তু তারপরও কেন গাজা এখনো মিনিটে মিনিটে এখনো বোমা পড়ছে গাজায়? ধন্যবাদ আপনাকে। প্রথমেই আমি আমার সশ্রদ্ধ সালাম জানাতে চাই বাংলাদেশের মানুষকে, যারা অভূতপূর্ব সলিডারিটি প্রদর্শন করেছে ফিলিস্তিনিদের প্রতি। বাংলাদেশের মানুষ যে এখন কতখানি সচেতন এবং কতখানি উদ্দীপ্ত, এবং স্পেশালি নতুন প্রজন্ম যে ন্যায়ের পক্ষে কতখানি কমিটমেন্ট, এটা সারা ইসলামী বিশ্বকেই কিন্তু নতুনভাবে নাড়া দিতে পারে। তবে এটা নিয়ে আমি যতটুকু না বলবো, তার বরং আমি আন্তর্জাতিক সম্পর্কের বাস্তবতাটা তুলে ধরি। আপনি মেনশন করেছেন যে আজকে ইসরায়েলি বাহিনী রাফা দখল করে নিয়েছে, এটাই সবচেয়ে তাৎপর্যপূর্ণ লেটেস্ট ঘটনা। এখন ধরেন রাফা এটা একটা বর্ডার ক্রসিং, এই বর্ডার ক্রসিং হচ্ছে একমাত্র পথ যেটা দিয়ে বের হওয়া যায়, অনুগমন পথ, যেখান দিয়ে সাইনাই পেনিনসুলা হয়ে ইজিপ্টে প্রবেশ করা যায়। এই রাফা দখল করাটা এটা অশনি সংকেত বয়ে আনছে, কেননা এই রাফা দিয়েই কিন্তু সমস্ত খাদ্যশস্য বা বেঁচে থাকার যতটুকু নিম্নতম প্রয়োজন জিনিস সব এই রাফা ক্রসিং দিয়ে প্রবেশ করে। এর আগেও কিন্তু ইসরায়েল অনেকবার চেষ্টা করেছে রাফা দখল করে এদেরকে একেবারে আবদ্ধ করে ফেলতে, এবং সেটা যদি এখন তারা সেই পথ বেছে নেয়, যখন এই হোস্টেজ বিনিময় হয়ে গেল, তাহলে এটাকে একটা চরম বিশ্বাসঘাতকতা, নারকীয় বিশ্বাসঘাতকতা ছাড়া আর কিছু বলা যায় না। ইজিপ্ট এই রাফা ক্রসিংয়ের পাশে যে সিনাই পেনিনসুলা, ইজিপ্টের সার্বভৌম টেরিটরি হচ্ছে সিনাই। ইসরায়েলের ষড়যন্ত্র হচ্ছে যে পুরো ফিলিস্তিনি যে পপুলেশন, যাদেরকে গাজা থেকে ঠেলে ইজিপ্টের সীমান্তের কাছাকাছি লক্ষ লক্ষ ফিলিস্তিনিদের ঠেলে আনা হয়েছে, ইসরায়েল চাচ্ছে গাজা এই রাফা ক্রসিং দিয়ে একেবারে এদেরকে স্থায়ীভাবে সিনাই পেনিনসুলাতে পাঠাতে। আমরা সবাই জানি যে সিনাই উপত্যকা বললে এটা একটা মোরাললেস একটা মরুভূমির মতো, এবং এটা ওখানে কোনো জনগণের বসতি বলতে খুব বেশি কিছু নেই। আর ইজিপ্ট অ্যাবসলিউটলি ডিটারমিন যে কোনোভাবেই এই ডিসপ্লেসড গাজার অধিবাসীদেরকে ইজিপশিয়ান টেরিটরিতে ঢুকতে দেবে না। ইজিপ্ট একটা মৌলিক আলোচনার অবস্থানে রয়েছে,
দীর্ঘদিন ধরে ইজিপশিয়ান নেগোশিয়েটার্সরা ওয়াশিংটনে যে আলোচনাগুলো হয় ইসরায়েলকে নিবৃত্ত করার জন্য, সেখানে ইজিপ্ট সবসময় একটা মুখ্য ভূমিকা পালন করেছে। কেননা ইসরায়েলের সাথে ইজিপ্টের শুধু কূটনৈতিক সম্পর্ক নয়, একটা সুসম্পর্ক রয়েছে। ইসরায়েল ইজিপশিয়ান সামরিক বাহিনীকে অনেকাংশেই কিন্তু গোয়েন্দা নিয়ন্ত্রণ করে ইসরায়েল। এখন ইজিপ্ট যদি দেখে যে যেখানে সে একটা মানে ইসরায়েলের সহযোগী হিসাবে কাজ করছে, একটা চূড়ান্ত পরিণতির দিকে প্রত্যেকবার যাওয়ার পরে আবার পুরো বিষয়টাকে স্তীমিত করে আসে, সেখান থেকে এখন ইসরায়েল যদি রাফা দখল করার মাধ্যমে আবার তার এই পুরনো স্কিম, অর্থাৎ একেবারে ডিসপ্লেস করা, এই পথ যদি বেছে নেয়, তাহলে ইজিপ্টের জন্য বলতে গেলে বড় রকমের একটা হতাশার বাস্তবতা। অপরদিকে প্রেসিডেন্ট ট্রাম্পের ভূমিকা অত্যন্ত ন্যাক্কারজনক। প্রেসিডেন্ট ট্রাম্প তো এমন অবাস্তব প্রস্তাব দিয়েছে, আমরা সবাই জানি যে সে বলছে যে গাজাকে নাকি একটা রিসর্টে পরিণত করবে। এটা অত্যন্ত মারাত্মক একটা আয়রানি, মানে পরিহাস, চরম পরিহাস। ট্রাম্প কিন্তু এই ব্যাপারে যখন দেখলো যে বিশ্ব জনমত এই ধরনের তাচ্ছিল্য করাটাকে কোনোভাবেই অ্যাকসেপ্ট করেনি, ট্রাম্প চুপচাপ হয়ে গিয়েছিল। ইসরায়েল এখন দেখা যাচ্ছে যে সত্যিকার কি এখন প্রশ্নবোধক চিহ্ন যে আসলেই কি তাদের হত্যাযজ্ঞের এই চূড়ান্ত পরিণতি কি পুরা গাজার পপুলেশনকে জোর করে সাইনাই পেনিনসুলাতে ঠেলে দেওয়ার পরিণতির দিকে যাবে? সেটাই আর কি একটা বড় প্রশ্নবোধক চিহ্ন এখন আমাদের জন্য। অবশ্যই। সিদ্দিকুর রহমান খান, আপনি যোগ করতে চান কি কিছু এর সাথে? ধন্যবাদ আপনাকে, এবং আমার সাথে আজকে স্যার এখানে আছেন, স্যার কথা বললেন, স্যারকেও আমি শুভেচ্ছা জানাচ্ছি এবং দর্শক যারা দেখছেন। স্যারের মতো আমিও শুরু করতে চাই যে আজকে প্যালেস্টাইন সলিডারিটি মুভমেন্টের আহ্বানে সোহরাওয়ার্দী উদ্যানে ফিলিস্তিনের গাজা ভূখণ্ডের জনগণের প্রতি সহমর্মিতা প্রদর্শন করে যে অভূতপূর্ব যে সমাবেশ হয়েছে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন বাসিন্দা হিসেবে সারাদিনই আমরা এই ঘটনাগুলো প্রত্যক্ষ করেছি। এবং স্যার যেমনটা বলেছেন যে আজকের এই যে সলিডারিটি আমাদের যে মুভমেন্টের ডাকে যে সমাবেশটি হলো, সেইখানে আপনি শুধু দেখেন যে বাংলাদেশের ইসলামপন্থী মানুষ বা ইসলামপন্থী রাজনৈতিক দলগুলো না, এর বাইরেও বাংলাদেশের এখন বৃহত্তম রাজনৈতিক দল বিএনপি, আমাদের সদ্য প্রতিষ্ঠিত রাজনৈতিক দল এনসিপি এবং গণ অধিকার পরিষদ থেকে শুরু করে সব বলতে গেলে অনেক রাজনৈতিক দলের নেতাকর্মীরা সেখানে উপস্থিত থেকে ফিলিস্তিনি জনগণের প্রতি, বিশেষ করে গাজার যে অবরুদ্ধ এবং গণহত্যার শিকার যে মানুষ, তাদের প্রতি তাদের সহমর্মিতা ব্যক্ত করেছেন। বাংলাদেশ ফিলিস্তিন থেকে অনেক দূরে অবস্থিত একটা দেশ, এবং বাংলাদেশের যে অবস্থানগত কারণে ফিলিস্তিনের জনগণের পাশে প্রত্যক্ষভাবে দাঁড়ানোর সুযোগ বাংলাদেশের মানুষের নেই। কিন্তু এই যে গত কয়েকদিন ধরে আমরা লক্ষ্য করেছি, এবং আজকের এই যে মার্চ ফর গাজা যে মহাসমাবেশের মধ্য দিয়ে আমরা যে লক্ষ্য করেছি যে অন্ততপক্ষে বাংলাদেশের মানুষ এই বর্বর ইসরায়েল এবং ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহুর যে গণহত্যা, সেই গণহত্যার বিরুদ্ধে তাদের ঘৃণা এবং ইসরায়েলের এই গণহত্যার বিরুদ্ধে ফিলিস্তিনের জনগণের মুক্তি, ফিলিস্তিনের স্বাধীনতা, গাজায় গণহত্যার বন্ধের ব্যাপারে বাংলাদেশের মানুষ তাদের ইচ্ছাটা, বাংলাদেশের মানুষের প্রত্যাশাটা তারা সেখানে একসাথে সমবেত হয়ে ব্যক্ত করেছেন। এই মানুষের এই যে সহমর্মিতা ব্যক্ত করা, এটি ইসরায়েলের এই গণহত্যা বন্ধ হয়ে যাবে এমনটা আমরা মানে খুব প্রত্যাশা করি না, কিন্তু ইসরায়েলি মানুষের গণহত্যার বিরুদ্ধে ফিলিস্তিনিদের পক্ষে যে আমাদের সহমর্মিতা, এটারও কিন্তু একটা নৈতিক সমর্থন যেটি, সেটা একটা নৈতিক শক্তি সেটা যোগাবে। আপনি লক্ষ্য করবেন যে এই গত কয়েকদিন ধরে শুধুমাত্র বাংলাদেশে না, বিশ্বজুড়েই কিন্তু এই ইসরায়েলের এই বর্বর গণহত্যার বিরুদ্ধে এবং ফিলিস্তিনি জনগণের পক্ষে বিশ্বের বিভিন্ন দেশে, পশ্চিমা দেশ থেকে শুরু করে বিভিন্ন দেশে, বিশেষ করে তরুণ প্রজন্ম, বিশ্ববিদ্যালয়গুলো বিভিন্ন জায়গায় কিন্তু তারা প্রতিবাদ করছেন। তবে যে কথাটি, এই প্রতিবাদ আমরা করে যাচ্ছি, কিন্তু এই গণহত্যা বন্ধ করার জন্য যাদের দায়, যাদের একটা মানে ভূমিকা পালন করার কথা,
আপনি যেটা বলেছিলেন যে তাদের পক্ষ থেকে আমরা সেই ধরনের দেখছি না। আপনি দেখেন বিশ্বের বিভিন্ন দেশে বাংলাদেশের সরকারের পক্ষ থেকেও কিন্তু তীব্র নিন্দা জানিয়ে এই গণহত্যা বন্ধ করার জন্য আহ্বান জানানো হচ্ছে। আন্তর্জাতিক পর্যায়ে জাতিসংঘ এবং ওআইসির একটা ভূমিকাও প্রত্যাশা করা হয়েছে। কিন্তু আপনি দেখবেন যে আরব বিশ্বের দেশগুলোতে সাধারণ মানুষ এক ধরনের অবস্থানের মধ্যে আছে, কিন্তু যারা সরকারে আছে তাদের অবস্থান কিন্তু সেই ধরনের না। ইভেন ইজিপ্টের পক্ষ থেকে, বাংলাদেশ সহ অনেক দেশের পক্ষ থেকে যখন ইসরায়েলের বিরুদ্ধে আরব বাহিনী গঠন করার কথা বলা হচ্ছে, তখন কিন্তু ইজিপ্টের পক্ষ থেকে অন্য ধরনের বক্তব্য আসছে। এখন আমরা এই যে দেখলাম 2023 সালের অক্টোবর মাস থেকে যে অপারেশন কি স্যার সোর্ড মানে নামে যে এই গণহত্যা শুরু হলো, সেই গণহত্যাটাকে বন্ধ করার জন্য জাতিসংঘের মহাসচিব সম্প্রতি আপনারা দেখেছেন যে কিছু বক্তব্য তিনি রেখেছেন, এবং এই বক্তব্যগুলো জাতিসংঘের গতানুগতিক বক্তব্যের মতোই আমরা মনে হয়েছে। এবং সেইখানে জাতিসংঘের মহাসচিবের এই বক্তব্যের পাল্টা প্রতিক্রিয়া হিসেবে ইসরায়েলের পক্ষ থেকেও জাতিসংঘের মহাসচিব এবং জাতিসংঘের বিরোধিতা করা হয়েছে, নিন্দা করা হয়েছে, এবং কঠোর সমালোচনা তাদের পক্ষ থেকেও করা হচ্ছে। এখন আমরা যেটা দেখেছি যে সেই 1948 সাল থেকে আপনি যে অবস্থানের মধ্য দিয়ে আমাদের এই মানে ফিলিস্তিন ভূখণ্ডের উপর ইসরায়েলের আগ্রাসী তৎপরতা, সেই আগ্রাসী তৎপরতার মানে ধারাবাহিকতায় ক্রমশ ইসরায়েল যে ধরনের মানে ভূমিকা পালন করছে, গণহত্যা পালন, একটু আগে আপনি রাফার কথা বললেন, স্যার যেটা বলেছেন, আপনি নেতানিয়াহুর কয়েকদিন আগে দেখেন একটা বক্তব্য যে সে বলেছে যে ইসরায়েলের মানে গাজা ভূখণ্ডে একটি শস্য দানাও সে প্রবেশ করতে দিবে না, এবং বলেছে যে ঘটনা কেবলমাত্র শুরু। এবং এই যে ঘটনা কেবলমাত্র শুরু হওয়ার পর এই আজকে রাফা দখল করে নিয়ে স্যার তো বলেছেন যে এর মারাত্মক পরিণতিটা কি হতে পারে। তো আমরা মনে করি যে বিশ্বের বিভিন্ন দেশে মানবতাবাদী মানুষ এই গাজার গণহত্যা বন্ধ করার জন্য তারা যে প্রতিবাদ মিছিল করছে, প্রতিবাদ সমাবেশ করছে, এই গণহত্যা বন্ধ করার জন্য যে দাবিগুলো করছে, সেগুলো ইসরায়েলের কর্ণকুহরে কতটুকু প্রবেশ করবে জানি না, কিন্তু আমাদের আরব বিশ্বের, মুসলিম বিশ্বের নেতৃবৃন্দ সহ ইউরোপ এবং খোদ আমরা আমেরিকার কাছেও আমরা প্রত্যাশা করব যে এই ইসরায়েলের এই বর্বর গণহত্যা এটা প্রতিরোধ করার জন্য বা এটা বন্ধ করার জন্য এখন কার্যকর সময় তাদের এসেছে। যদি এটি না হয়, তারা যে বিশ্বব্যাপী আমাদের মানবতার কথা বলে, মানবাধিকারের কথা বলে, মানবাধিকারের কথা বলে, সেই কথায় অবশ্য অনেকেই বিশ্বাস আমরা করি না, কিন্তু এই বিশ্বাসযোগ্যতাটা আরও মানে প্রশ্নবিদ্ধ হবে। আর আরব বিশ্বের, বিশেষ করে আপনারা জানেন যে আরব বিশ্বের বাইরে তুরস্ক এবং ইরান এই ঘটনাটিকে যেভাবে দেখছেন, আজকে আমরা ইয়ামেনেও দেখেছি যে বড় ধরনের প্রতিবাদ হয়েছে সেখানে, এবং ইয়ামেনের জনগণ স্পষ্ট করে মার্কিন যুক্তরাষ্ট্রকে তারা একটা বার্তা দেওয়ার চেষ্টা করেছে যে তোমরা আমাদের এই আক্রমণের মধ্য দিয়ে আমাদের মনোবলকে কোনোভাবেই তোমরা মানে ক্ষুণ্ণ করতে পারবে না, বরং এই যত আক্রমণ করবে আমরা প্রতিরোধের মানসিকতা নিয়ে তোমাদের বিরুদ্ধে তত দাঁড়াবো। তো দেয়ালে যখন মানুষের এক ধরনের পিঠ থেকে যায়, তখন তো তাদের বাঁচার জন্য মানুষ মরিয়া হয়ে যায়। তো আজকে 55,000 মানুষ ইতিমধ্যেই 18 মাসে তারা নিহত হয়েছে, এই 2 লক্ষ মানুষের বেশি আহত অবস্থায় তারা আছে, অবকাঠামো তো সব কিছুই ধ্বংস হয়ে গেছে, এবং এই ধ্বংস লীলার মধ্যে দাঁড়িয়ে আজকের এই রাফা এবং যদি ত্রাণ সরবরাহ বন্ধ হয়ে যায়, তাহলে এই মানবিক বিপর্যয় যেটা আছে সেটা আরও বেশি বিপর্যয়ের দিকে যাবে। তো এরকম একটা পরিস্থিতির মধ্যে আমরা প্রত্যাশা করব যে জাতিসংঘ, ওআইসি, আরব লীগ সহ অন্যান্য যে সমস্ত আমাদের আন্তর্জাতিক সংস্থাগুলো আছে, সেই আন্তর্জাতিক সংস্থাগুলোর মধ্যে সাথেও প্রতিবেশী দেশ হিসাবে ইজিপ্ট এবং অন্যান্য আরব দেশগুলো যারা আছে, মুসলিম বিশ্ব যারা আছে, তারাও এই গণহত্যা বন্ধে একটা কার্যকর উদ্যোগ গ্রহণ করার জন্য জাতিসংঘ এবং অন্যান্য সংস্থার উপর তারা একটা চাপ সৃষ্টির মধ্য দিয়ে ইসরায়েলকে নিবৃত করার একটা চেষ্টা তারা করবে, এটা আমরা প্রত্যাশা করতে পারি। কার্যকর কতটুকু হবে আমরা জানি না। অবশ্যই এই আলোচনায় আমরা আবারও ফিরবো, তবে তার আগে প্রযত্নে বাংলাদেশে নিতে চাই একটি ছোট্ট বিরতি, সাথেই থাকুন। আবারও স্বাগত জানাচ্ছি প্রযত্নে বাংলাদেশে, এবং আজ আমরা আলোচনা করছি মার্চ ফর গাজা, গণহত্যা থামাবে কে।
এই প্রসঙ্গে। এবং এ নিয়ে আলোচনা করতে আমাদের সাথে স্টুডিওতে উপস্থিত রয়েছেন আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষক অধ্যাপক এম শহীদুজ্জামান এবং আমাদের সাথে রয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের কলা অনুষদের ডিন অধ্যাপক ডক্টর এম সিদ্দিকুর রহমান খান। স্বাগত জানাচ্ছি আবারও আপনাদের দুজনকে। এবং বিরতির আগেই কিন্তু কথা প্রসঙ্গে আমাদের ওআইসি এবং জাতিসংঘের ভূমিকা চলেই এসেছিল এবং গাজা প্রসঙ্গে তাদের ভূমিকা নিয়ে কিন্তু বারংবারই প্রশ্নবিদ্ধ করা হচ্ছে এবং জাতিসংঘ কিংবা ওআইসির বর্তমান ভূমিকাকে আসলে কিভাবে দেখছেন, এবং তার পাশাপাশি যদি যুক্ত করি ইসলামিক যে দেশগুলো রয়েছে সেই দেশগুলোর ভূমিকাকেও বা কিভাবে দেখছেন? ধন্যবাদ। এটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রাসঙ্গিক প্রশ্ন। ইসলামিক মুসলমান দেশগুলোর সংগঠন হচ্ছে ওআইসি, কিন্তু আমরা দীর্ঘ সময় ধরে দেখে এসছি যে ওআইসির অ্যাকচুয়ালি সামরিক বা একটা কট্টর বা সত্যি ইসলামিক স্বার্থ রক্ষা করার প্রবণতা সেখানে খুব দুর্বল। এটা এমন একটা সংগঠন যেখানে আরব বিশ্ব তার নিজেদের মধ্যে যে নানা রকমের জটিল দূরত্ব সেগুলো নিরসন করাই কঠিন হয়ে দাঁড়ায়। মাঝখানে টার্কি ওআইসির সভাপতির অবস্থানে এসছে। আমরা সবাই জানি যে টার্কির যে প্রেসিডেন্ট এরডোগান উনি কিন্তু অত্যন্ত সম্মানিত একজন ইসলামিক স্বার্থ রক্ষাকারী ব্যক্তিত্ব, যাকে স্বয়ং মার্কিন যুক্তরাষ্ট্র কিন্তু সম্মানের চোখে কিছুটা ভীতির চোখেও দেখে। এরডোগানের রোল অনেকাংশেই ওআইসিকে অনেকটা একত্রীকরণ করা এবং ইসরায়েলের বিপক্ষে একটা সমষ্টিগত অবস্থান নেয়ার প্রচেষ্টা চালানো। কিন্তু গত কয়েক বছরে ওআইসি কিন্তু খুব বেশি এরডোগানের প্রচেষ্টার মাধ্যমে শক্তি অর্জন করতে পারেনি। অপরদিকে জাতিসংঘের দিকে কথা যে আপনি জিজ্ঞেস করলেন, জাতিসংঘও কিন্তু মানে ইসরায়েলের ব্যাপারে আমেরিকার যে অবস্থান রয়েছে পুরাপুরি ইসরায়েলের পক্ষে থাকাটা, সেক্ষেত্রে অন্যান্য স্থায়ী সদস্য যারা ফ্রান্স, ব্রিটেন, চায়না ও রাশিয়া, এই দেশগুলো মানে পুরাপুরি তাদের নিজেদের জাতীয় স্বার্থের প্রেক্ষাপটে এই ফিলিস্তিনিদের ভবিষ্যৎ বা ফিলিস্তিন রাষ্ট্র সৃষ্টি করার ব্যাপারে তারা কোনো কার্যকর পদক্ষেপ নেয়নি। এখন যে বাস্তবতা হয়েছে যে ওআইসি আর জাতিসংঘের ব্যর্থতা ও সীমাবদ্ধতার কারণে দেখা গেল যে ফিলিস্তিন রাষ্ট্র সৃষ্টি হওয়া আগের যে কোনো সময়ের চেয়ে এখন দুর্ভাগ্যবশত আরও অনিশ্চিত হয়ে গিয়েছে। আমেরিকা চরম বিশ্বাসঘাতকতা করেছে। জাতিসংঘে যদি মার্কিন যুক্তরাষ্ট্র একটা অনেস্ট ব্রোকার, যে মধ্যস্থতাকারীর অবস্থান সত্যিকার অর্থে বজায় রাখত, তাহলে ইসরায়েল কখনো এ ধরনের সাহস পেত না। প্রথম থেকেই প্রেসিডেন্ট ক্লিন্টনের সময় আমেরিকা যে একটা মধ্যস্থতাকারীর অবস্থান দায়িত্ব নিয়েছে, সেখান থেকে তারা একেবারেই সরে আসছে। এই প্রেসিডেন্ট বুশ এবং তার পুত্র, তারপর প্রেসিডেন্ট ওবামার সময় আনফর্চুনেটলি সবচেয়ে বেশি ইসরায়েল তার প্রশ্রয় পেয়েছে এবং ফিলিস্তিনি এবং গাজা ও অধিবাসীর উপর চরম অনাচার করেছে। আমরা জানি যে ওই সময়গুলোতে যে ওবামার সময়টাতে স্পেশালি লিবিয়া আক্রমণ, সিরিয়া আক্রমণ, ইরাকের পরিণতি, তিনটা বড় বড় আরব রাষ্ট্র একেবারে মানে খুবই বিধ্বস্ত হয়ে গিয়েছিল যুদ্ধ চাপিয়ে দেওয়ার ফলে। ইসরায়েল চেয়েছিল অ্যাব্রাহাম অ্যাকর্ডের কথা বলে ইসরায়েল সবগুলো আরব রাষ্ট্রের স্বীকৃতি পাবে, কিন্তু পাশাপাশি যে ফিলিস্তিনিদের একটা আলাদা রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিবে, সেখান থেকে তারা একেবারে দূরে সরে গিয়েছে। এখন আর কোনো সন্দেহ নাই যে কোনোভাবেই তারা ফিলিস্তিন রাষ্ট্র সৃষ্টি হতে দেবে না। এখন তারা বৃহত্তর ইসরায়েলের কথা চিন্তা করছে, সেই পথেই তারা যাচ্ছে। আরব বিশ্বে একেবারে বলতে গেলে বর্তমান পরিস্থিতিটা হচ্ছে যে সৌদি আরব বলেন, সিরিয়া, ইজিপ্ট, এগুলো সবই জাস্ট একটা নিরাপদ দূরত্ব বজায় রাখছে। একমাত্র যে চাপ দিতে পারে ইসরায়েলকে সেই দেশটি হচ্ছে ইরান। গত কয়েক বছরে আমরা দেখতে পেয়েছি যে ইরান কিন্তু সামরিক শক্তি ব্যবহার করেছে ইসরায়েলের বিপক্ষে এবং অনেকেই আশাবাদী হয়েছিল যে হয়তো ফিলিস্তিন রাষ্ট্র সৃষ্টি হবে। কিন্তু ইরানের যে দুটি
মানে গেরিলা সংগঠন যাকে ইসরায়েলের বিপক্ষে সমর্থন দেয়, হিজবুল্লাহ আর হামাস, দুটোই ক্ষতিগ্রস্ত হয়েছে। যদিও আমরা মনে করি যে তারা ইসরায়েলের মুখাপেক্ষী হয়ে দাঁড়াতে পারবে, কিন্তু বর্তমানে যে পরিস্থিতি, হামাস তো ধ্বংস হয়েই গিয়েছে, তাদের আবার নিজের পায়ে দাঁড়াতে হলে কেউ জানে না কোন, যেটা এটা নির্ভর করবে হামাস তারা আদৌ মানে ওই গাজাতে বেঁচে থাকতে পারে কি না, নাকি তাদের পপুলেশনকে ঠেলে ইসরায়েল বের করে দেয়। আর ওইদিকে হিজবুল্লাহ কিন্তু মিস্টিরিয়াসলি একটা তাদের কনসলিডেট করছে, তারা আক্রান্ত হয়েছে লেবাননে, তারা নিজেদেরকে এখন কনসলিডেট করছে। ইরান কিন্তু তার আণবিক অস্ত্রায়ন প্রোগ্রামের চূড়ান্ত পর্যায়ে রয়েছে, সরাসরি আমেরিকার সাথে আলোচনা চলছে। আমেরিকা বারবার ইরানকে হুমকি দিচ্ছে যে আবার তারা ইরানে আক্রমণ করবে, ইরানের নিউক্লিয়ার ফ্যাসিলিটিগুলো ধ্বংস করে দিবে। সেই কারণে ইরান কিন্তু ভয় পেয়েছে তেমন কিছু না। ইরান আমেরিকার প্রস্তাবে যে রাজি হবে, একটা অ্যাকোমোডেশনে আসবে, সেটা তারা করছে না। তারা এখন পর্যন্ত তাদের আমেরিকাকে প্রত্যাখ্যান করার নীতি তারা বজায় রেখেছে, এবং নিকট ভবিষ্যতে ইরান আমার মনে হয় না কোনো সামরিক সাহায্য দিতে পারবে ফিলিস্তিনিদেরকে, কেননা তারা এখন তাদের আণবিক অস্ত্রায়নের বাস্তবতাকে টিকিয়ে রাখার ব্যাপারেই বেশি আগ্রহী। সেক্ষেত্রে নিজেদের নিরাপত্তার ক্ষেত্রেও ইরানকে আমরা কিন্তু দেখতে পাচ্ছি যে সেদিকে তাদের আসলে ফোকাসটা অনেকটাই চলে যাচ্ছে। এবং এক্ষেত্রে সিদ্দিকুর রহমান খান, আপনাকে আসলে স্যারের কথা প্রসঙ্গেই আসলে জানতে চাই, ওআইসি এবং জাতিসংঘ নিয়ে যখন আলোচনা করা হচ্ছে এবং তার পাশাপাশি ইরান এবং তুরস্কের ভূমিকা নিয়েও কথা বলা হচ্ছে, কারণ ইসলামিক দেশগুলোর মধ্যে তাদেরই আসলে সক্ষমতা রয়েছে ইসরায়েল কিংবা ট্রাম্প প্রশাসন কিংবা যুক্তরাষ্ট্র প্রশাসনকে আসলে বন্ধ করার কিংবা চাপ প্রয়োগ করার। সেক্ষেত্রে তাদের যে বর্তমান অবস্থান, সেটিকে আপনি কিভাবে দেখছেন? দেখেন, ওই স্যার যেগুলো বলেছে সেখানে আমি কিছু কথা শুধু যোগ করতে চাই। একটা হলো যে আপনি দেখবেন যে আরব বিশ্ব মানে ওআইসি কিন্তু এখন ওই তাদের বার্ষিক আনুষ্ঠানিকতার মধ্যেই তাদের কার্যক্রমের অনেক সীমাবদ্ধ হয়ে গেছে। ওআইসির যোগ্য নেতৃত্বের আমি মনে করি যে অভাব আছে, এবং ওআইসি এই মুসলিম বিশ্বে শুধুমাত্র ফিলিস্তিন ইস্যু না, অন্য আরও অনেক সংকট মধ্যপ্রাচ্যের যেগুলো, সেই সংকটগুলোতে তাদের যে কার্যকর ভূমিকা রাখার কথা ছিল, সেই রাখার ভূমিকাটাও আমরা ওআইসির দেখছি না। ফলে এটি একটা তাদের যে বার্ষিক আনুষ্ঠানিক বৈঠক, এবং সেই বৈঠকের মধ্য দিয়ে কতগুলো সিদ্ধান্ত নেওয়ার মধ্য দিয়েই ওআইসির কার্যক্রম অনেকাংশে সীমায়িত হয়ে গেছে। আর জাতিসংঘের ক্ষেত্রে আমরা যেটা বলছি যে সাম্প্রতিক সময়ে জাতিসংঘের মহাসচিব বুট্রোস গালি তিনি ইসরায়েলের প্রতি আহ্বান জানিয়েছেন, ইসরায়েলের এই ঘটনাগুলোর নিন্দা তিনি করেছেন, ইত্যাদি করেছেন। কিন্তু শেষ পর্যায়ে এসে এই যে স্যার একটু আগে বললেন যে জাতিসংঘের যারা প্রধান মোড়ল হিসাবে ভূমিকা পালন করেন, তাদের ইচ্ছার উপরেই কিন্তু জাতিসংঘের চূড়ান্ত সিদ্ধান্তটা অনেকাংশে নির্ভর হয়ে পড়ে। আর সেই যারা জাতিসংঘের প্রধান মোড়ল যারা আছেন, তাদের অবস্থানটা তো এই ক্ষেত্রে আমরা স্পষ্টতই দেখতে পাই। ফলে জাতিসংঘের পক্ষেও কিন্তু খুব বড় পদক্ষেপ এই মুহূর্তে এখন পর্যন্ত নেওয়া সম্ভব হচ্ছে না। আর আরব বিশ্বের কথা আমরা যেটা বলছি, মুসলিম বিশ্বের কথাটা আমরা যেটা বলছি, দেখেন আরব বিশ্বের আরব স্প্রিংয়ের পর আপনি লিবিয়া ধ্বংস হয়েছে, মাথা তুলে দাঁড়ানোর কোনো সুযোগ নেই। সাম্প্রতিক সময়ে সিরিয়ার যে ঘটনা, রাজনৈতিক ঘটনাগুলি আমরা জানি, ইরাকের অবস্থা, আরব বিশ্বের মধ্যে যারা একটু মাথা তুলে সক্ষমতার সাথে কিছু কথা বলতেন, সেই ইরাকের অবস্থাও আমরা জানি। বাকি আছে আপনি সৌদি আরব সহ যে দেশগুলো, কিন্তু সৌদি আরব সহ যে সৌদি আরব, কুয়েত, কাতার, তাদের অর্থনৈতিক সক্ষমতা আছে, কিন্তু সেই রাজতান্ত্রিক দেশগুলো পশ্চিমাদের মানে অনেকটাই তুষণের মাধ্যমে নিজেদের রাজতান্ত্রিক ব্যবস্থাটা তারা অব্যাহত রেখেছেন। ফলে আরব বিশ্বের অন্য দেশের বা মুসলিম বিশ্বের বৃহত্তর স্বার্থে তারা কিন্তু নিজেদের মানে নিজস্ব চিন্তা, নিজস্ব মানে স্বার্থ চিন্তার বাইরে বৃহত্তর কোনো ভূমিকা এখন পর্যন্ত মধ্যপ্রাচ্যের রাজনীতিতে কখনো আমরা দেখতে পাইনি। ফিলিস্তিনেই বলেন বা অন্য কোনো ইস্যুতেই তারা বলেন। তো সেই ক্ষেত্রে আমাদের অনেক সময়ই আমরা চেয়ে থাকি যে ইরান কি ভূমিকা পালন করে, তুরস্ক কি ভূমিকা পালন করে। স্যার একটু আগেই বলেছিলেন যে সম্প্রতি আপনারা দেখেন যে এই মুহূর্তেই একেবারে তাদের যে নিউক্লিয়ার প্লেন যেটা আছে
প্রোগ্রাম যেটা আছে সেটা নিয়ে মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে তারা কথা বলছেন। আর তাদের যে বড় সমর্থক গোষ্ঠী যাদের নিয়ে মধ্যপ্রাচ্যে তারা করেন, হামাসের কথা বলেন, ইসমাইল হানিয়া যিনি খোদ ইরানে নিহত হয়েছেন, এগুলো ইরানকে এক ধরনের আমরা বলবো যে অস্বস্তির মধ্যে ফেলেছিল, এতে কোনো সন্দেহ নেই। এবং টপ লিডার যারা হামাসের যারা আছেন, ইরানের সাথে যারা সম্পর্ক রেখেছেন বা মদতপুষ্ট ছিলেন, একের পর এক তাদের নিহত হওয়া, সব কিছু মিলিয়ে এইখানে ইরানও কিন্তু মানে তাদের যে গোষ্ঠীগুলো নিয়ে তারা কাজ করছিলেন সেখানে তাদের একটু সীমাবদ্ধতা হয়েছে। আর খোদ তুরস্কে এরদোগান কিন্তু সাম্প্রতিক সময়ে অভ্যন্তরীণ সংকটের মধ্যেও তিনি পড়েছেন, বড় চাপের মধ্যে পড়েছেন। তো ফলে তারা যে কাঙ্ক্ষিত ভূমিকাটা বা প্রত্যাশিত ভূমিকাটা তারা পালন করার ব্যাপার ছিল, সেইখানে আমরা দেখতে পাচ্ছি যে এখানে এই ভূমিকাটা পালন করতে পারেননি। মালয়েশিয়া সহ আমাদের আরও ইন্দোনেশিয়া অনেক বড় দেশ, কিন্তু অবস্থানগত কারণে আমরা কিন্তু ওনাদের কাছ থেকে যে ভূমিকাটা প্রত্যাশিত, বাংলাদেশের যে অবস্থান আমরা ঘৃণা করি, আমরা বাংলাদেশের করি, তাদেরও অবস্থান কিন্তু অনেকটাই এরকম। তো ফলে এখন যদি আমরা মনে করি যে সৌদি আরব সহ আরব বিশ্বের ইজিপ্ট, সৌদি আরব এবং যে দেশগুলো এখন মধ্যপ্রাচ্যের রাজনীতিতে প্রভাবশালী আছে, তারা যদি এই সংকট নিরসনের জন্য বড় উদ্যোগ না নিয়ে এগিয়ে আসে, তাহলে মুসলিম বিশ্বের অন্য জায়গা থেকে খুব বড় কিছু হবে বলে আমরা মনে করি। এবং ওআইসিকেও সক্রিয় এই ইস্যুতে যদি করতে হয় তাদের ভূমিকা লাগবে, এটা আমি মনে করি। এই প্রসঙ্গে আমরা আবারও ফিরবো, তবে তার আগে প্রযত্ন বাংলাদেশে নিচ্ছে আরেকটি বিরতি, সাথেই থাকুন। আবারও স্বাগত জানাচ্ছি প্রযত্ন বাংলাদেশে, এবং আমরা আজ আলোচনা করছি মার্চ ফর গাজা, গণহত্যা থামাবে কি, এই প্রসঙ্গে। এবং এই নিয়ে আলোচনা করতে আমাদের সাথে স্টুডিওতে রয়েছেন অধ্যাপক এম শহীদুজ্জামান এবং আমাদের সাথে রয়েছেন অধ্যাপক ডক্টর এম সিদ্দিকুর রহমান খান। আবারও স্বাগত জানাতে চাই আপনাদের দুজনকেই। এবং এই পর্যায়ে শহীদুজ্জামান স্যার, আপনার কাছে যদি আসলে জায়নবাদ এবং ট্রাম্প প্রশাসনের যে অবস্থান তা নিয়ে যদি আসলে জিজ্ঞাসা করি, ফিলিস্তিনে কিংবা গাজাবাসীকে একদমই তারা নিশ্চিহ্ন করে দেবার যে পরিকল্পনাতে আসলে মত্ত আছেন এখনও, আমি যদি বলি, এবং ইসরায়েলি প্রশাসনের যে শিশু হত্যা থেকে শুরু করে সকল ধরনের আসলে যুদ্ধাপরাধের যত ধরনের আসলে ক্রাইম করা সম্ভব সবই তারা করছেন। এই প্রসঙ্গে আসলে জানতে চাই, ট্রাম্পকে কোনোভাবে কি চাপ দেয়া কিংবা তার প্রতিবাদ করার কি কোনো উপায় অবশিষ্ট এখনো আছে, না সব উপায় আসলে আস্তে আস্তে সব বন্ধ হয়ে যাচ্ছে? একেবারে যে নাই তা না, সেটা হতে হলে আমেরিকান কংগ্রেসকে একটা বিশেষ ভূমিকায় আসতে হবে, রিকগনাইজিং দ্য ফ্যাক্ট যে ট্রাম্পের এটা সেকেন্ড টার্ম, এরপরে আর ট্রাম্পকে নিয়ে মাথা ঘামাতে হবে না। অথচ রিপাবলিকানসরা সেনেটে যে ডমিনেট করছে তাদেরকে চিন্তা করতে হবে, তারা আবার রিইলেক্টেড হতে হবে 3 বছর 4 বছর পরে। সুতরাং তারা যদি এই ধরনের অন্ধভাবে ট্রাম্পকে সাপোর্ট দেয়, তাহলে ভবিষ্যতে মূল্যবোধের পরিবর্তন যদি ঘটে, তাহলে রিপাবলিকানসদের মানে বলতে গেলে একেবারে উগ্র ডানপন্থী একটা পার্টিতে পরিণত হবে। এটা কি তারা চায়? আমরা এখনও সেই উত্তর পাইনি, আমরা জানিও না। আর ট্রাম্প যেভাবে দেখছে, তার পারিবারিক যে ঐতিহ্য রয়েছে ইহুদিবাদের পক্ষে এবং জায়নিজমের পক্ষে, তার সান ইন ল সরাসরি আপনার বলছে যে গাজা অঞ্চলটা এটা যে পুড়ে যাচ্ছে, ধ্বংস হয়ে যাচ্ছে, আমরা এটা দখল করে পুরো জায়গাটাকে একটা অভূতপূর্ব নতুন বাস্তবতায় ফিরিয়ে আনবো। সেখানে কিন্তু ফিলিস্তিনিদের কোনো স্থান নাই, ফিলিস্তিনিরা সেখানে একেবারেই অপ্রাসঙ্গিক। অপরদিকে আমরা আরব বিশ্বের কথা বলি, আরব বিশ্বে তাদের যে গোত্রগত সংস্কৃতি শত শত বছর থেকে চলে আসছে, সেখান থেকে আধুনিক রাষ্ট্র ধারণায় তারা পদার্পণ করতে চেষ্টা করছে। তার মধ্যে আবার 3টা দেশ প্রায় ধ্বংসই হয়ে গেছে, সিরিয়া, লিবিয়া আর ইরাক। তারা এখন কোনোভাবে চেষ্টা করছে আবার একটা মানে পায়ে দাঁড়াতে, সেখানে সিভিল ওয়ার হয়ে গেল। কাজেই পুরো বিষয়টাই এমন যে সম্ভব না। আর আরেকটা বাস্তবতা হচ্ছে এই যে মার্কিন যুক্তরাষ্ট্রে আপনার ডোমেস্টিক কালচারে আমরা জানি যে বিশ্ববিদ্যালয়গুলোয় যে প্রতিবাদ ছিল, সেই প্রতিবাদ মুখর নেতারা, ছাত্রনেতারা তাদের বেছে বেছে যারা বিদেশি আমেরিকা থেকে ডিপোর্ট করা হচ্ছে, এবং যারা মার্কিনিরা ইয়াঙ্গার জেনারেশন যারা সমর্থন দিয়ে এসছে, তারা যে কী ধরনের চাপের মুখে পড়ছে। নতুন প্রজন্ম যদি ট্রাম্প
কালচার না দেখতো তারা হয়তো বিশ্বাসই করতে পারতো না যে গণতান্ত্রিক আমেরিকায়, যেখানে সবসময় বলা হয় মত প্রকাশের স্বাধীনতা আছে, কিন্তু ইসরায়েলি হচ্ছে একমাত্র ইস্যু যেখানে মার্কিনীদেরকে মুখ বন্ধ করে থাকতে হবে। তারপর যদি আমরা আশা করি যে ইউরোপে একটা নতুন দৃষ্টিভঙ্গি, সেটাই একমাত্র আশা। ইউরোপে অনেকাংশে কিন্তু এখন ইহুদিবাদের যে জায়নিজম, সেই ব্যাপারে ইউরোপের মেইন দেশগুলো, ইটালি, জার্মানি, ফ্রান্স, ব্রিটেন, এখানে একটা সংগ্রাম, একটা চিন্তাধারা গড়ে উঠছে। এখন ইহুদি সংস্কৃতি ইউরোপে মোটেও পপুলার না, এবং যদি শেষ পর্যন্ত ইউরোপিয়ানরা কিছু একটা করে, তারা করতে পারবে কিনা সন্দেহ, কেননা আমেরিকার বিপক্ষে যাওয়ার মতো তাদের সামর্থ্য সেই নেই, সক্ষমতা অনেকেরই নেই সেখানে। সিদ্দিকুর রহমান খান, আপনি আসলে এর সাথে জায়নিজম নিয়ে যদি কিছু যোগ করতে চান। হ্যাঁ, স্যারের সাথে আমি একই কথা এটা বলতে চাই যে বিশ্বব্যাপী আপনি সেই জার্মানির কথা স্যার এসেছে, ফ্রান্সের কথা স্যার বলেছেন, যে সম্প্রতি আপনি ফ্রান্সের পক্ষ থেকে ফ্রান্সের প্রেসিডেন্ট ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্র হিসাবে তাদের স্বীকৃতির প্রশ্নটি এখন আলোচনায় এসেছে, এবং সেখানে মার্কিন যুক্তরাষ্ট্রের কিছুটা প্রতিক্রিয়াও আমরা লক্ষ্য করছি। তো আমি যেটি ব্যক্তিগতভাবে মনে করি যে মার্কিন যুক্তরাষ্ট্র তার অবস্থান থেকে সহসা কোনো পরিবর্তন হবে, বিশেষ করে ট্রাম্প প্রশাসনের আমলে, সেটা কোনোভাবেই প্রত্যাশা করার কোনো সুযোগ নেই। এখন ইসরায়েল যে এই মার্কিন যুক্তরাষ্ট্র এবং তাদের কিছু মিত্র দেশের সহযোগিতায় যে গণহত্যা নির্বিচারে চালিয়ে যাচ্ছেন, সেই চালিয়ে যাওয়াটা তারা তো অব্যাহত রাখবে। এবং স্যার যেটি বলেছেন যে জায়নবাদী দৃষ্টিভঙ্গি থেকে তারা যে এই পুরো মানে ফিলিস্তিন ভূখণ্ডটাকে একটা বৃহত্তর জায়নবাদী রাষ্ট্র হিসাবে প্রতিষ্ঠার যে তাদের স্বপ্ন, সেই স্বপ্ন পূরণের জন্য তাদের কাছ থেকে তারা চেষ্টা করবে। এখন আরব বিশ্বের প্রতিবাদ বা প্রতিরোধ সেটা কেমনটা হবে, কিভাবে হবে, সেটা আমরা জানি না। তবে আমি ব্যক্তিগতভাবে আশাবাদী হতে চাই স্যার, এই ইয়ার মধ্যে আশাবাদী হতে চাই যে বাংলাদেশেও কিন্তু আমরা এমন একটা অবস্থার মধ্যে পড়েছিলাম যে 2040 সালের মধ্যে বাংলাদেশে আমাদের মানে এই ফেসিবাদের হাত থেকে মুক্তি পাওয়ার কোনো সম্ভাবনা বোধহয় নেই, কিন্তু আমাদের তরুণ প্রজন্ম সেটা করেছে। আমরা সেরকমও প্রত্যাশা করি যে ইসরায়েলের এই আগ্রাসী ফিলিস্তিনিবাসীর জন্য আসলে আমরা চাই একটা পরিবর্তন। ফ্রম দ্য রিভার টু দ্য সি, প্যালেস্টাইন উইল বি ফ্রি, যে ধ্বনি আজ প্রকম্পিত হয়েছে সোহরাওয়ার্দী উদ্যানে, সেটি বিশ্বব্যাপী ছড়িয়ে যাক, এমনটি কিন্তু প্রত্যাশা থাকছে। প্রচলিত বাংলাদেশ শেষ করছি আজকের মতো। ডিবিসির সাথেই থাকুন।